আজকে আমরা বিভিন্ন ইকোনমিক সংগঠন অ্যাজ লাইক ডাব্লিউটিও, ব্রিক্স এ ধরনের কনসেপ্টগুলো নিয়ে জানবো, বা গ্যাট এগুলো কী কী জন্য হয়েছিল। হ্যাঁ, বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষার জন্য যেগুলো আসে সেগুলো আমরা জানবো। ফার্স্ট আমি ব্রিক্স দিয়ে শুরু করছি। হ্যাঁ, ফার্স্ট যেটা দিয়ে শুরু করছে হচ্ছে ব্রিক্স। ব্রিক্সটা দেখো এখানে শর্টকাটেই করা আছে, আর এখানে একটু ডিটেলসে দেওয়া আছে। হ্যাঁ, আমি আগে তোমাদের ডিটেলসটা থেকে বলে দিই যাতে পড়তে সুবিধা হয়। ব্রিক্স মানে দেখো এই যে নামের অ্যালফাবেটগুলো পেলেই আমরা বুঝতে পারছি। বি ফর কি ব্রাজিল, আর ফর রাশিয়া, আই ফর আমাদের ইন্ডিয়া, সি ফর চায়না, আর এস ফর কি সাউথ আফ্রিকা। হ্যাঁ, এই পাঁচটা দেশের যে একটা সংগঠন বা কোলাবোরেশন, এটাকে কি বলি আমরা ব্রিক্স। যেটা কত সালে গঠিত হয়েছিল? 2010 সালে। এগুলো কিন্তু পরীক্ষায় আসে। হ্যাঁ, কিন্তু মাথায় রেখো এখান থেকে একটা কোশ্চেন তোমাদেরকে পরীক্ষায় দিতে পারে, সেটা হচ্ছে ব্রিক্সের কনসেপ্টটা কে দিয়েছিল, কবে দিয়েছিল। হ্যাঁ, অ্যাকচুয়ালি মাথায় রেখো ব্রিক্সের কনসেপ্টটা প্রথম 2001 সালে আসে। হ্যাঁ, কে দিয়েছিল? জিমো নীল, এই নামটা মাথায় রেখো। হ্যাঁ, জিমো নীল ইনি প্রথম ব্রিক্সের কনসেপ্টটা দেয়। অ্যাকচুয়ালি ব্রিক্সের কনসেপ্ট ইনি ব্রিকের কনসেপ্ট দিয়েছিল। হ্যাঁ, এসকে যোগ করেনি, উনি বলেছিল BRIC, মানে এসের কথা উনি বলেননি, BRIC। এটা কিন্তু পরীক্ষায় কোশ্চেন হতে পারে। হ্যাঁ, তাহলে জিমো নীল 2001 সালে ব্রিকের কনসেপ্ট দিয়েছিল। পরে সেটা কি হয়? ব্রিক্স। অ্যাকচুয়ালি মাথায় রেখো আমাদের পৃথিবীতে যদি ইউরোপ বা আমেরিকান কান্ট্রিগুলো আমরা দেখি, প্রচুর সংগঠন পাবো অ্যাজ লাইক EU, ন্যাটো, এই ধরনের সংগঠনগুলো। হ্যাঁ, কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলো, বা ধরো এখানে তুমি রাশিয়াকে নিয়ে, এদের মধ্যে সেই ধরনের কোনো সংগঠন নেই। তাহলে এনার কথা ছিল, তাহলে এই দেশগুলো, এই চারটে দেশ যদি একসাথে হয়, তাহলে এরা পশ্চিমা যে কোনো দেশের সাথে কী করতে পারে? কম্পিটিশান করতে পারে। তার কারণ দেখো প্রবাবিলিটিস দেখো, এই পাঁচটা দেশ বিশ্বের জনসংখ্যার 40% পপুলেশন এদের মধ্যে আছে। জাস্ট ইমাজিন করো, জিডিপির 24% জিডিপি এদের কাছে, আর তার সঙ্গে এরা গ্লোবাল যে বাণিজ্য তার 16% কী করে? শেয়ার করে। হ্যাঁ, তাহলে এই দিক দিয়ে দাঁড়িয়ে ব্রিক্স একটা গুরুত্বপূর্ণ সংস্থা হতে পারে। এটা কিন্তু অনেক আগের ডেটা, বলছি 2010। আজকের ডেটায় চায়না অনেক ডেভেলপড হয়েছে, আর আমরাও এগিয়েছি, যার জন্য আজকের দিনে কি আরও এটা তোমার ওপরের দিকে যেতে পারি। হ্যাঁ, তাহলে এই যে কনসেপ্টটা, এটাকে কী বলছি আমরা? ব্রিক্স। তাহলে কী কী কোশ্চেন হতে পারে? ব্রিক্স কনসেপ্টটা কে দিয়েছিল? জিমো নীল, আমি বারবার বলছি এটা। হ্যাঁ, জিমো নীল। আর একটা প্রতিবেদন ছিল তোমার ওই যে গোল্ডম্যান স্ন্যাক্স বলে, এটা না মাথায় রাখলেও চলে। তাহলে এটাকে মাথায় রেখো। আর কত সালে ব্রিক্সটা হয়? 2010 সালে। আর ব্রিক্সের তোমার প্রতিনিধিত্ব কে করছে? সেটা হচ্ছে রাশিয়া। হ্যাঁ, আর তার সাথে মাথায় রেখো ব্রিক্সের সম্মেলনগুলো প্রতি বছর হয়। প্রথম বছর ধরো ব্রাজিল করলো, পরের বছর রাশিয়া করবে, পরের বছর ইন্ডিয়া করবে, অ্যালফাবেটিক্যালি চেঞ্জ হয়। হ্যাঁ, দেন চায়না করবে, তারপর কী করবে? সাউথ আফ্রিকা করবে। তাহলে এইভাবে প্রত্যেক বছর এটা কী হয়? অল্টার হয় বা চেঞ্জ হয়। হ্যাঁ, তাহলে এখান থেকে ব্রিক্সটা পড়ছো। আর ভিতরে তোমাদের একটু ডেসক্রিপটিভ পড়ার দরকার নেই। এখান থেকে দুটো জিনিস তোমাদের জানতে হবে। হ্যাঁ, সেটা হচ্ছে নিউ ডেভেলপমেন্ট ব্যাংক, আরেকটা হচ্ছে তোমার কন্টিনজেন্ট রিজার্ভ ব্যবস্থা। হ্যাঁ, এই দুটো বিশেষ করে নিউ ডেভেলপমেন্ট ব্যাংক যেটা, হ্যাঁ এইটা দেখো, এইটা কত সালে প্রতিষ্ঠিত হয়? তোমার 2000 ওই মোটামুটি 12 ধরতে পারো। হ্যাঁ, বা আর একটা জিনিস মাথায় রেখো, এনডিবি যেটা সদর দপ্তর কোথায়? সেটা হচ্ছে সাংহাইতে। সদর দপ্তর কোথায়? সাংহাইতে। অ্যাকচুয়ালি মাথায় রেখো এনডিবি বা নিউ ডেভেলপমেন্ট ব্যাংকটা কেন এলো, কনসেপ্টটা মাথায় রেখো। আমরা ওয়ার্ল্ড ব্যাংক WB এর কথা বারবার শুনি আমরা, তাহলে এই ওয়ার্ল্ড ব্যাংকের একদম সিমিলার একটা তোমার কি বলবো অর্গানাইজেশন বলতে পারো, সেটা কোনটা? এনডিবি। মানে আমরা ওয়ার্ল্ড ব্যাংকের উপর ডিপেন্ডেন্ট না হয়ে এই ধরনের যে দেশগুলো আছে তারা কার উপর ডিপেন্ডেন্ট হতে পারে? এনডিবি। আর তার সাথে মাথায় রেখো এই যে কন্টিনজেন্ট রিজার্ভ ব্যবস্থা। হ্যাঁ, অ্যাকচুয়ালি কোথাও না কোথাও গিয়ে দেখবে যে ডলার, পৃথিবীর পুরো অর্থনৈতিক ব্যবস্থাগুলোকে কে কন্ট্রোল করে? তোমার ওই যে ডলার সিস্টেম। হ্যাঁ, এই ডলার সিস্টেমের পরিবর্তে আন্তর্জাতিক যে তোমার কারেন্সিগুলো, তার উপর ভ্যালুয়েশন দেওয়া, তার জন্য কোনটা আসে? কন্টিনজেন্ট রিজার্ভ ব্যবস্থা। হ্যাঁ, তাহলে এই দুটোকে মাথায় রাখছে। এখানে দেখো শর্টে দেওয়া আছে, তো আমি যেগুলো বললাম হ্যাঁ সেগুলোকে একবার মাথায় রেখো। ওখান থেকে পড়ছো, এটাকে একদম শর্টে মাথায় রাখছো। তাহলে তোমাকে বলতেই পারে নিউ ডেভেলপমেন্ট ব্যাংক এটা কোথা থেকে এলো? তাহলে এটা কিন্তু ব্রিক্স থেকেই আসছে। হ্যাঁ, আর তার সঙ্গে দেখো এই কন্টিনজেন্ট রিজার্ভ অ্যারেঞ্জমেন্ট বা তোমার ব্যবস্থা, এটাও কিন্তু ওখান থেকেই পাচ্ছ। হ্যাঁ, তারপর দেখো আমরা গ্যাট পড়বো। হ্যাঁ, গ্যাট আমরা জানি জেনারেল এগ্রিমেন্ট অন ট্যারিফস অ্যান্ড ট্রেড। তাহলে মাথায় রেখো এটা কত সালে হয়? 1947। এটা আমরা কোনোভাবেই বলতে পারি না, আমাদের জন্য খুব একটা তোমার কি বলবো বেস্ট একটা ইয়ার বলতে পারো। হ্যাঁ, 1947 যেটা। আর এখানে 23টা দেশ কী হয়েছিল? সম্মিলিত হয়েছিল। হ্যাঁ, আর জেনিভাতে গ্যাট চুক্তি কী হয়? স্বাক্ষরিত হয়। এবার অ্যাকচুয়ালি মাথায় রেখো, বারবার বলছি জেনারেল এগ্রিমেন্ট কিন্তু এটা। হ্যাঁ,
এটা এগ্রিমেন্ট মানে বলি না, চুক্তি যেটা। আর 48 সালে 1 জানুয়ারি থেকে কি হয়, এটা কার্যকরী হয়। হ্যাঁ, তাহলে সালটাও আসতে পারে। আর এটাও তোমার দেখে নিও কত সালে তোমার কার্যকরী হচ্ছে। আর টোটাল দেখো ভারত, অস্ট্রেলিয়া, চীন এগুলো সহ তোমার কতগুলো 23টা দেশ গ্যাট চুক্তিতে কী করেন, বলবৎ করেন। তাহলে এটাকে মাথায় রেখো। কিন্তু পরে এটা ভেঙে যায়। হ্যাঁ, গ্যাট ভেঙে যায়। গ্যাট ভেঙে গিয়ে কার উৎপত্তি হয়, সেটা হচ্ছে ডাব্লিউটিও। তাহলে কোশ্চেন আসতে পারে গ্যাটের সাকসেসরকে, সেটা হচ্ছে ডাব্লিউটিও। আর গ্যাটটা কেন ভাঙলো, এটা কিন্তু কোনো একটা অর্গানাইজেশন না, এটা এগ্রিমেন্ট মানে কি, চুক্তি। জাস্ট এইভাবে ভাবো, তুমি কারোর সাথে একটা এগ্রিমেন্ট করলে। হ্যাঁ, এবার এগ্রিমেন্ট করে তো অনেক সময় হয় না, এগ্রিমেন্টটা তোমার ফুলফিল হচ্ছে না। তাহলে আমাদের ডাব্লিউটিও বা গ্যাট এদের কাজই হচ্ছে বিশ্বের যে বাণিজ্যগুলোকে সেগুলোকে ফ্রিলি হ্যান্ডেল করা। আমি ডাব্লিউটিও দিয়ে বোঝাচ্ছি, ধরো অল ট্রেড অর্গানাইজেশন। হ্যাঁ, ধরে নাও আমি একটা ছবি দিয়ে বোঝাচ্ছি, এই ছবিটার দিকে তাকাও। আমাদের ধরে নাও ইন্ডিয়া থেকে কোনো একটা প্রোডাক্ট, ধরো আমি অস্ট্রেলিয়ায় পাঠালাম। এই যে ইন্ডিয়া থেকে কোনো একটা প্রোডাক্ট আমি অস্ট্রেলিয়াতে পাঠালাম। এইবার এটা ট্রেডের জন্য। তাহলে অস্ট্রেলিয়া যখন নিল, অস্ট্রেলিয়া ধরো আমাদের সাথে ফ্রড করতে পারে। হ্যাঁ, ওরা প্রোডাক্টটার কপি তৈরি করলো, বা প্রোডাক্টটা ঠিকঠাক দাম দিল না, বা ওর সাথে তোমার কি বলবো এথিক্যাল বহির্ভূত তোমার কাজগুলো করলো। তখন তুমি কোথায় যাবে? তুমি যদি ইন্ডিয়ান আদালতে গিয়ে এর নামে এগেনস্টে কেস করো, হ্যাঁ, তাহলে ইন্ডিয়ার বাইরে ইন্ডিয়ান সুপ্রিম কোর্ট কিছু করতে পারবে না। তুমি অস্ট্রেলিয়ায় গিয়ে করলে, হ্যাঁ, অবশ্যই করতে পারো, এর এগেনস্টে তোমার ফাইল করতে পারো। কিন্তু কোথাও না কোথাও গিয়ে দেখবে ওরা অস্ট্রেলিয়ার দিকে ঝুঁকবে। তাহলে আমাদের যেটা দরকার, একটা মিডিল ম্যান দরকার। তাহলে মিডিল ম্যানের নাম কি, সেটা হচ্ছে ডাব্লিউটিও। এটা হচ্ছে পুরোপুরি আনবায়াসড একটা সংস্থা, যার কাজ মিডিলে থেকে সবাইকে কী করা, হ্যান্ডেল করা। হ্যাঁ, মিডিলে থেকে সবাইকে হ্যান্ডেল করা, যার জন্য এইটাকে কি বলছি আমরা, সেটা হচ্ছে ডাব্লিউটিও। তাহলে অল ট্রেড অর্গানাইজেশন। তাহলে গ্যাট ভেঙে গিয়ে এটা এলো। আর এটা কত সালে এলো, 1995-এ এলো, 1 জানুয়ারি। হ্যাঁ, তাহলে এটাকে একটু মাথায় রেখো। আর ডাব্লিউটিও কিন্তু আন্তর্জাতিক, এই যে IMF বা ওয়ার্ল্ড ব্যাঙ্ক, এদের কিন্তু ইকুয়াল একটা তোমার অর্গানাইজেশন বলতে পারো। হ্যাঁ, এটাও কিন্তু পরীক্ষা হতে পারে। তোমার এর ভ্যালুয়েশনটা কোথায় দেখো, যেটা তোমার IMF বা ওয়ার্ল্ড ব্যাঙ্ক, তাদের একদম ইকুইভ্যালেন্ট একটা সংস্থা। এর সদস্য সংখ্যা কত, 164টা। আর সদর দপ্তর কোথায়, সুইজারল্যান্ডে, জেনিভাতে। হ্যাঁ, তাহলে এই শব্দগুলো মাথায় রেখো। ফাংশন পরীক্ষার জন্য ওইভাবে লাগে না। আর এখান থেকে যেটা লাগবে দেখো, সেটা হচ্ছে ট্রিপস। ট্রিপস জিনিসটা কি, ট্রেড রিলেটেড অ্যাসপেক্ট অফ ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইট। হ্যাঁ, আবারও বলছি, ট্রেড রিলেটেড অ্যাসপেক্ট অফ ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইট। হ্যাঁ, এই ট্রিপসের কাজ কি, পেটেন্ট, কপিরাইট, ট্রেডমার্ক এইগুলোকে সংরক্ষণ করা। ধরো আমরা যে প্রোডাক্টটা বাইরে পাঠাচ্ছি, সেই প্রোডাক্টটা কোনো না কোনোভাবে তোমার কপি হতে পারে, বা তার পেটেন্ট অন্য কেউ তোমার দাবি করতে পারে। তাহলে সেইগুলোকে রক্ষা করবে কে, সেটা হচ্ছে ট্রিপস। আমি এই ট্রিপসের পার্টটা তোমাদের আলাদা করে আমি দেখাচ্ছি, এটা আমার ডিটেলসে করা আছে। হ্যাঁ, আমার ডিটেলসে করা আছে, এটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, আচ্ছা, বা আমি একটা অন্য ক্লাসে কোথায় আছে আমাকে খুঁজতে হবে, ওটা আমি অন্যভাবে অন্য এক জায়গায় দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, তাহলে ট্রিপসটা গেল। দেন দেখো আমরা যেখানে যাব সেটা হচ্ছে ডাব্লিউটিও গেল, আর তার সঙ্গে কি গেল, আমাদের ট্রিপস গেল। হ্যাঁ, ব্রিক্স তো আমি আগেই বললাম। ব্রিক্সের পরে এইবার আমরা যেটা দেখছি সেটা দেখো, সেটা হচ্ছে EU বা ইউরোপিয়ান ইউনিয়ন। হ্যাঁ, তাহলে আমি যেগুলো বললাম সেগুলো আবার একবার রিমাইন্ড করছি। ফার্স্ট যেটা বললাম তোমাদেরকে, সেটা হচ্ছে ডাব্লিউটিও, গ্যাট আর ব্রিক্স। এবার এইগুলোর পরে আমি যেটাই যাব সেটা হচ্ছে EU বা ইউরোপিয়ান ইউনিয়ন। এখানে 27টা দেশ আছে। হ্যাঁ, আর এটা কিন্তু একটা অর্থনৈতিক আর রাজনৈতিক সংগঠন, মাথায় রেখো। 27টা দেশ। তাহলে কোশ্চেন হতে পারে কতগুলো ইউতে দেশ, 27টা। এটা অর্থনৈতিক আর একটা রাজনৈতিক সংগঠন, মানে সোজা ভাষায় যারা ইউ এর আন্ডারে আছে। এই দেশগুলো একে অপরকে সাহায্য করবে আর্থিক দিক থেকে, এবং পলিটিক্যাল কোনো সমস্যা হলে সাহায্য করবে। হ্যাঁ, এবার দেখো এখানে মাথায় রেখো, ইউকে এরা কিন্তু EU এর সদস্য না। তবে দেখো, যে আয়ারল্যান্ড, ফ্রান্স, জার্মানি, অস্ট্রেলিয়া, বেলজিয়াম, এরা সবাই আছে। আর এর জন্ম কত সালে হয়েছে, 1992 সালে হয়েছিল। হ্যাঁ, আর উদ্দেশ্যই দেখো ইউরোপিয়ান দেশগুলোর অর্থনীতি মজবুত করা, আর এরা যাতে নিজেদের মধ্যে সমস্যায় জড়িয়ে না পড়ে, আর বাইরের কেউ যাতে এদেরকে অ্যাটাক না করে। তাহলে এগুলো কি করা, তোমার সংরক্ষণ করা। হ্যাঁ, তাহলে এটাকে মাথায় রেখো। আর EU এর সদর দপ্তর কোথায়, সেটা হচ্ছে তোমার বেলজিয়ামের ব্রাসেলসে অবস্থিত। হ্যাঁ, তাহলে এখান থেকে ইউটা এগুলো মাথায় রাখছো। তারপর দেখো আমাদের এশিয়ান যেটাকে বলি, হ্যাঁ, এশিয়ান বা দক্ষিণ পূর্ব এশিয়ার রাষ্ট্রসমূহ সংস্থা, যেটা যাকে কি বলছি আমরা
এশিয়ান। আচ্ছা, এশিয়ানের মধ্যে একটু তোমাদের যেগুলো জানতে হবে সেটা হচ্ছে এশিয়ানের সদর দপ্তর ইন্দোনেশিয়ানের জাকার্তা, হ্যাঁ। আর উদ্ভবটা কত সালে হয়েছিল সেটা হচ্ছে 1967 সালের 8ই আগস্ট হয়েছিল, হ্যাঁ। আর মূলত দেখো এই যে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ফিলিপিন্স, সিঙ্গাপুর আর থাইল্যান্ড, মানে একদম সোজা ভাষায় দক্ষিণ পূর্ব এশিয়ার যে রাষ্ট্রগুলো আছে এদেরকে নিয়ে যেটা হয় তাকে কি বলছি আমরা, এশিয়ান, হ্যাঁ। আর পরবর্তীকালে দেখো 1984 সালে আরও কিছু কিছু দেশ এর মধ্যে কী হয়েছিল, যোগদান করে, হ্যাঁ। তাহলে যারা যোগদান করছে তাদের নামটাও মাথায় রেখো। আর এদের মূল উদ্দেশ্যই হচ্ছে, দেখো এরাও কিন্তু খানিকটা ইউ এর মতো, এই যে কৃষি, বন, শক্তি, বিনিয়োগ, পরিবেশ, এইগুলো নিয়ে কাজ করা একত্রিত হয়ে, হ্যাঁ। এটা হচ্ছে এশিয়ানের কাজ। তাহলে এশিয়ান কত সালে হয়েছিল আবারও বলছি, সেটা হচ্ছে 1967 হয়েছিল। কাদেরকে নিয়ে, দক্ষিণ পূর্ব এশিয়ার যে তোমার কি বলবো রাষ্ট্রগুলো বা দেশগুলো আছে তাদেরকে নিয়ে। সার্ক, এটা আমরা ছোটোবেলা থেকে পড়ে আসছি, সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন। এই সার্কের আন্ডারে 8টা দেশ আছে, হ্যাঁ, মাথায় রেখো। সার্কের আন্ডারে কটা দেশ, 8টা দেশ। এরা হচ্ছে ভূ রাজনৈতিক গোষ্ঠী বা জিও পলিটিক্যাল একটা গোষ্ঠী বলতে পারো, হ্যাঁ, জিও পলিটিক্যাল। এবার এখান থেকে কোশ্চেন আসে কোন দেশগুলো আছে সার্কের মধ্যে। সবথেকে মনে রাখার ইজিয়েস্ট উপায় আমাদের প্রতিবেশী যে দেশগুলো পড়ে, যেমন তোমার ভারত, আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশ, পাকিস্তান, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা আর মালদ্বীপ। তাহলে কটা, 7টা। কিন্তু আগে কি বললাম আমি, 8টা দেশ। মাথায় রেখো প্রথম কিন্তু 7টা দেশই ছিল। পরবর্তীকালে 1985-এ তোমার এর তো পরিষদটা গঠন হলো, কিন্তু 2007 সালে আফগানিস্তান কি করে, যোগদান করে, না। যার জন্য কটা হলো 8টা দেশ। একটা পরীক্ষায় কোশ্চেন আসে সার্কে লাস্ট কোন দেশটা তোমার অংশগ্রহণ করেছিল, তার নাম কি আফগানিস্তান। সেটা কত, 2007 সালে। আর এটা কত সালে হয়েছিল, 1985 8 ডিসেম্বর হয়েছিল, হ্যাঁ। 8টা দেশের একটা সংগঠন। এটা হচ্ছে আমাদের ইন্ডিয়ার পার্শ্ববর্তী যে দেশগুলো আছে তাদের। আর উদ্দেশ্য কি, অর্থনৈতিক, বাণিজ্যিক বা তোমার সাংস্কৃতিক সহযোগিতা বৃদ্ধি করা। আর এর সদর দপ্তর নেপালের কাঠমান্ডু, হ্যাঁ, এটা মাথায় রেখো, সদর দপ্তর নেপালের কাঠমান্ডুতে। দেন দেখো অ্যাপেক যেটা, হ্যাঁ, অ্যাপেকের ফুল ফর্ম এশিয়া প্যাসিফিক ইকোনমিক কর্পোরেশন যেটা, হ্যাঁ। এই সংস্থা দেখো অস্ট্রেলিয়ার প্রচেষ্টায়, এটা কিন্তু কোশ্চেন হতে পারে, প্রশান্ত মহাসাগরের পূর্ব পশ্চিমে মোট 18টা দেশ নিয়ে গঠিত। আর এই সদস্যের সংখ্যা কতগুলো, সেটা হচ্ছে 21টা। তাহলে এটা কার প্রচেষ্টায়, সেটা হচ্ছে অস্ট্রেলিয়ার প্রচেষ্টায় প্যাসিফিকের পূর্ব পশ্চিম তীরে কতটা দেশ নিয়ে গঠিত, 18টা দেশ নিয়ে গঠিত, হ্যাঁ। তাহলে এইগুলো পরপর দেখে রাখছো। আমি এই যে আন্তর্জাতিক কার্টেল আর ডাঙ্কেল প্রপোজালে পরে আসছি। এবার দেখো ওপেক, এটা আমরা সেই ছোটোবেলা থেকে পড়ে আসছি, অর্গানাইজেশন অফ পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ, হ্যাঁ। মূলত মিডল ইস্টের যে দেশগুলো খনিজ উত্তোলনকারী দেশ তাদের নিয়ে কি এই সংস্থাটা। তাহলে ওপেকের সূচনা কত সালে হয়েছিল, 1960, 14ই সেপ্টেম্বর। সদর দপ্তর কোথায়, অস্ট্রিয়ার ভিয়েনাতে অবস্থিত, হ্যাঁ। আর মোট সদস্য দেশ কতটা পাচ্ছে, সেটা হচ্ছে 13টা, যেখানে আফ্রিকার দেশ 7টা। আর মেনলি তোমার মধ্যপ্রাচ্যের যে দেশগুলো কথা সেটা হচ্ছে 5টা। আর একটা কিন্তু আমেরিকান দেশ আছে, সেটা হচ্ছে ভেনেজুয়েলা। তাহলে এইগুলো মাথায় রেখা। আর ওপেক যখন প্রথম শুরু হয় সেগুলো কিন্তু মিডল ইস্টেরদের নিয়েই শুরু হয়েছিল, হ্যাঁ। এই যে তোমার ইরান, ইরাক, কুয়েত, সৌদি আরব আর তোমার ভেনেজুয়েলা, এটা। তাহলে এই ওপেকটাকে আমাদের খুব ভালো করে মাথায় রাখতে হবে, হ্যাঁ। তাহলে এই জিনিসগুলো পরীক্ষার জন্য ভীষণভাবে গুরুত্বপূর্ণ। এইবার আর দুটো জিনিস দেখো, সেটা হচ্ছে আন্তর্জাতিক কার্টেল যেটা, হ্যাঁ। এই কার্টেল জিনিসটা কি মাথায় রেখো, বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের সম্মিলিত যে সংস্থা তাকে কি বলি, কার্টেল। ধরো ইন্টারন্যাশনাল যে ট্রেডগুলো হচ্ছে, এই ট্রেড রিলেটেড একটা সম্মিলিত যে প্রতিষ্ঠান তাকে কি বলবো আমরা, কার্টেল। এইবার কার্টেলটা বোঝার আগে একটা তোমাকে এক্সাম্পল বলি, যেমন আমরা ডাব্লিউটিও পড়লাম, ডাব্লিউটিও কিন্তু অন কাইন্ড অফ কার্টেল। তাহলে এই যে ওপেককে বা ওপেক, এটাকেও কি বলি আমরা, একটা কার্টেল বলতে পারি। তার কারণ ওপেক কী করছে, এই খনিজ তেল রপ্তানি সংস্থা। তাহলে খনিজ তেলগুলো তোমার আমদানি রপ্তানি যেগুলো হচ্ছে সেগুলোকে কী করছে, কন্ট্রোল করছে। তাই ওপেক হচ্ছে একটা কার্টেল সংস্থা, হ্যাঁ। ডাব্লিউটির থেকে তোমার এই ওপেকটাই বেটার হবে, ওপেকটা মাথায় রেখো। তাহলে ওপেক হচ্ছে একটা তোমার আন্তর্জাতিক কার্টেল সংস্থা, হ্যাঁ। এদের কাজ হচ্ছে এই ধরনের এগুলোকে কী করা, কন্ট্রোল করা। আর ডাঙ্কেল প্রপোজালটা কি, গ্যাট চুক্তির শর্ত হিসাবে দেখো সদস্য দেশগুলোর মধ্যে বিভিন্ন সময়ে বিভিন্ন বৈঠক বা তোমার কি বলবো একটা রাউন্ডে মিলিত হয়েছে এরা। এই গ্যাটে সংগঠিত 8টি বৈঠকের মধ্যে সর্বাপেক্ষা তাৎপর্যতম কোনটা, সেটা হচ্ছে 8ম বৈঠক, হ্যাঁ। যেটা কোনটা, তোমার উরুগুয়ে বৈঠক নামেও পরিচিত। আর উরুগুয়ের বৈঠক কত সালে হয়েছিল, 1986-এ হয়েছিল, হ্যাঁ, 1986-এ হয়েছিল। এবার দেখো কিন্তু উরুগুয়ের বৈঠকে সদস্যদের মধ্যে বিভিন্ন মতবিরোধ তীব্র হয়। আর সেই সময় দেখো, সেই সময় এই ডিরেক্টর জেনারেল
আর্থার ডাঙ্কেল উরুগের আলোচনার পরিপ্রেক্ষিতে একটা খসড়া চুক্তি তৈরি করেন, এটাকে কি বলছি আমরা? ডাঙ্কেল খসড়া। তাহলে তোমার আসতেই পারে এই ডাঙ্কেল প্রপোজালটা কি? এটা হচ্ছে গ্যাট চুক্তির যে শর্তগুলো ছিল সেখান থেকে কোনটা পাচ্ছি আমরা? এটা পাচ্ছি। হ্যাঁ, তাহলে এই জিনিসগুলো খুব ভালো করে একবার দেখে রাখবে। আমি আবারও স্লাইডগুলো সরাচ্ছি, একবার এইটাকে একবার চোখ বুলিয়ে নাও। তাহলে দেখো এটা তোমাদের ইজিলি হয়ে যাবে। হ্যাঁ, আর এর মধ্যে যেগুলো পরীক্ষায় আসে সেগুলো আমি বারবারই তোমাদের বললাম। হ্যাঁ, ওই বেসিস তোমার কনসেপচুয়াল যে এগুলো আসে সেগুলো কিন্তু পরীক্ষার মধ্যে আসে। আর দু একটা জিনিস আমি একটু খুঁজে নিই, পিডিএফটা আমি তোমাদের ওখান থেকে বলে দিচ্ছি ওগুলো কী কী দেখতে হবে। বিশেষ করে শিপিং লেন বা শিপিং লাইন, হ্যাঁ, এই ধরনের শব্দগুলো তোমাদেরকে পড়তে হবে বা জানতে হবে। সেগুলো আমি একটা পিডিএফ দিচ্ছি, পেয়েছি। এই পিডিএফটা থেকে তোমাদের আমি রেডি করে দিচ্ছি বা বলে দিচ্ছি। দেখো, আরেকটা জিনিস আমরা জানবো, সেটা হচ্ছে বিভিন্ন শিপিং লেন বা শিপিং লাইনগুলো সম্পর্কে জানবো। হ্যাঁ, কেউ যদি ডিটেলসে পড়তে যায় যে ইউ এগুলো সব ডিটেলসে দেওয়া আছে, বা লাগবে ই কমার্স মাথায় রেখো। হ্যাঁ, ই কমার্স হচ্ছে তোমার আমরা ইলেকট্রনিক কমার্স যাকে বলি। হ্যাঁ, মানে বিশেষ করে ই মিডিয়া ব্যবহার করে যে বাণিজ্যগুলো করা হয় সেটা হচ্ছে ই কমার্স। ই কমার্সের আবার তিনটে ভাগ, জাস্ট জেনে রাখো। B2B মানে বিজনেস টু বিজনেস, B2C বিজনেস টু কনজিউমার, আর হচ্ছে C2C কনজিউমার টু কনজিউমার। হ্যাঁ, তাহলে এটাও তোমার পরীক্ষায় আসতে পারে। এই যে ট্রিপস যেটা, এটা ডিটেলসে দেওয়া আছে, লাগবে না তোমাদের এতটা। এই যে এই দুটো আমি খুঁজে পাচ্ছিলাম না, একটা হচ্ছে শিপিং লাইন আর শিপিং লেন। অনেকেই গুলিয়ে ফেলো, এটা একদম সোজা কনসেপ্ট কিন্তু গুলিয়ে ফেলো। আচ্ছা, লাইন আর লেনটা গুলিয়ে ফেলি। হ্যাঁ, অ্যাকচুয়ালি মনে রাখার জন্য আমরা লেন শব্দটা মাথায় বলি না, লেলিন সরণি। লেন মিন্স রাস্তা, হ্যাঁ, বা রোড। লেন মিন্স রাস্তা বা রোড। বিশেষ করে দেখবে আমরা যখন সেটেলমেন্ট জিওগ্রাফি পড়ি, ওই যে রোড, বড় বড় রোডগুলো যখন তোমার আবার গ্রামের দিকে ঢুকতে থাকে লেন বলা হয়। হ্যাঁ, তো শিপিং লেন মানে হচ্ছে সমুদ্রের মধ্যে যে পথে জাহাজগুলো যাবে। আমরা ভাবি না যে সমুদ্র মানে তো ওপেন, না, একদমই না। যেমন তোমার বাসের রুট হয়, আকাশের রুট হয়, এরও কি রুট হয়। তাহলে এই নির্দিষ্ট রুটগুলোকে কী বলি? শিপিং লেন। তাহলে এই ধরনের লেন দেখো এরকম পৃথিবীতে 9টা উল্লেখযোগ্য লেন আছে। হ্যাঁ, পরপর দেওয়া আছে। এখান থেকে মাথায় রেখো আমাদের নর্থ আটলান্টিক পৃথিবীর সবথেকে ব্যস্ততম শিপিং লেন। এটা কিন্তু পরীক্ষায় অনেকবার নেটের পরীক্ষায় এসছে। হ্যাঁ, নর্থ আটলান্টিক পৃথিবীর সবথেকে ব্যস্ততম কি? শিপিং লেন। আর শিপিং লাইন কি? শিপিং লাইন মানে হচ্ছে যে কোম্পানি বা সংস্থাগুলো জাহাজগুলো চালায়। হ্যাঁ, যে কোম্পানি বা সংস্থা জাহাজগুলো চালাচ্ছে তাদেরকে কি বলবো আমরা? শিপিং লাইন। ধরো একটা জাপানিজ কোম্পানি যার নাম মল, তাহলে এদের জাহাজগুলো তোমার সমুদ্রের মধ্যে যাচ্ছে, সেটা যাত্রীবাহী হোক বা সেটা তোমার বিভিন্ন প্রোডাক্টের বা গুডসের জন্য হোক না কেন, তাকে কি বলবো আমরা? লাইন। শিপিং লাইন মানে আবারও বলছি যে কোম্পানি বা সংস্থা এগুলোকে কী করছে? পরিচালনা করছে, তাদেরকে কী বলছে? শিপিং লাইন। মানে এই লাইনের বা এই কোম্পানির জাহাজটাই করছে। হ্যাঁ, আর লেন মানে কি বললাম? যে রুটে যাচ্ছে। তাহলে রুট কতগুলো? সেটা হচ্ছে তোমার 9টা। তাহলে এই জিনিসগুলো মাথায় রেখো। এই প্লাংটন বা এগুলো তোমাদের আগে বলাই আছে। তাহলে এইটা খুব ভালো করে দেখো, পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ।